হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা অনেকেই জানো যে আজকে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আরআরবি এলপি, আরআরবি গ্রুপ ডি আর এনটিপিসিকে ফোকাস করে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের সেট নম্বর 1। তোমাদের স্যার আগে থেকেই আমাদের রুটিন সম্পর্কে তোমাদের বলেছে, তাও আমি রুটিনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমাদের সকাল 8টা থেকে প্রতিদিন আমাদের রেলকে ফোকাস করে জিকে এমসিকিউ কোশ্চেন আনা হচ্ছে। ঠিক আছে, পুরো সায়েন্সকে বেস করে। ঠিক আছে, যেমন আরআরবিতে যেরকম সায়েন্স ক্লাস মানে সায়েন্স কোশ্চেন আসে, সেরকম আমরা সায়েন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর সানডেতে পুরো আমাদের রেলকে পুরো রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রতিদিন সকাল 8টা থেকে আমাদের হচ্ছে রেলের কোশ্চেন আমরা আলোচনা করব। ঠিক আছে, আর সন্ধ্যে 6টা থেকে যেমন পঞ্চায়েত তোমাদের মানে নোটিশ বেরিয়েছে, আর ডাব্লিউপি আর কেপিকে ফোকাস করে আমাদের জিকে কোশ্চেন করা হচ্ছে। ঠিক আছে, অবশ্যই তোমরা সন্ধ্যে 6টার ক্লাসে তোমরা থেকো। আর রাত 8টা থেকে আমাদের পঞ্চায়েতে যেমন ইংলিশ কোশ্চেন দেয়। পঞ্চায়েত পরীক্ষা যেমন ইংলিশ কোশ্চেন দেয়, তার জন্য আমরা পঞ্চায়েতের জন্য এখানে ইংলিশ কোশ্চেন আনা হচ্ছে। ঠিক আছে, ইংলিশ এমসিকিউ কোশ্চেন আনা হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। আর আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো পুরো সম্পূর্ণ ফ্রিতে, তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। আর টেলিগ্রামে আমাদের মক নেওয়া হচ্ছে দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত 10টা। তোমরা এই মকগুলো তোমরা অবশ্যই দিও। দুপুর 12টা থেকে ম্যাথ জিআই মক নেওয়া হচ্ছে, আর সন্ধ্যে 6টাতে পঞ্চায়েতকে বেস করে পুরো জিকে মক নেওয়া হচ্ছে। ঠিক আছে, অবশ্যই তোমরা করো। আর রাত 10টাতে হচ্ছে পঞ্চায়েতের ইংলিশ মক নেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা এই ক্লাসগুলো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করো। চলো তাহলে আমরা ক্লাসের দিকে যাই তাহলে। আর আজকে তোমরা সেটটা জানিও যে কেমন হয়েছে। আমি 40টা কোশ্চেন এনেছি, পুরো একদম রেলকে ফোকাস করে আনা হয়েছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিক্স আছে এর মধ্যে। চলো পরবর্তী তাহলে কোশ্চেনের দিকে যাই। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখানে আমাদের টেলিগ্রামে চ্যানেল, এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান, ডেলি ফ্রি মক, সমস্ত চাকরির পরীক্ষার আপডেটও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই তোমরা আপডেটগুলো দেখে নিও যে এখন কী কী ফর্ম চলছে, ফিল আপ চলছে চাকরির পরীক্ষার। আর সাপ্তাহিক ফুল মক টেস্টও নেওয়া হয়। তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা যারা চ্যানেলে নতুন ভিডিওটা বা নতুন দেখছো, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো তাহলে আমরা কোশ্চেনের দিকে যাই। মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গে উৎপন্ন হয়? এই যে ইনসুলিনটি, এটি কোন অঙ্গে উৎপন্ন হয়? লিভার, অগ্নাশয়, কিডনি আর হৃৎপিণ্ড। তোমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, অগ্নাশয়তে। মানুষের শরীরে ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয় থেকে। যদি বলে অগ্নাশয়ের কোথা থেকে এটা উৎপন্ন হয়, যদি বলা হয় অগ্নাশয়ের, এটা বিটা কোষ থেকে এটা তৈরি হয়। ঠিক আছে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে এই ইনসুলিনটি তৈরি হয়। ঠিক আছে, যদি বলা হয় হরমোন, এই হচ্ছে ইনসুলিন, এটি তো এক ধরনের হরমোন। এই হরমোন আমাদের মানে কি, মানে শরীরে কি নিয়ন্ত্রণ করে? যদি বলা হয় এটি আমাদের ইনসুলিন, এটি আমাদের রক্তের শর্করা বা গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, শর্করা আর গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা মাথায় রেখো তোমরা। আর কিডনি কী করে? কিডনির একটা বৈশিষ্ট্য বলো, মানে গুরুত্বপূর্ণ দিক বলো। এটি আমাদের দেহের রক্তকে ছাঁকে। ঠিক আছে, বিশুদ্ধ রক্তকে আমাদের শরীরের ভিতরে দেয়। আর এটা মূত্র তৈরির কাজ করে। ঠিক আছে, আর হৃৎপিণ্ডর কী কাজ? এটা আমাদের সারা শরীরে রক্ত পাম্প করে, এটা মাথায় রেখো। আমাদের সারা শরীরে রক্ত পাম্প করে হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? পরীক্ষায় বহুবার দেখা গিয়েছে এরকম কোশ্চেন যে ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তোমরা বলো এটা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, থায়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড না ক্যালসিফেরল? 2 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে যদি বলো ভিটামিন সি মানে কোথা থেকে উৎপত্তি হয়, মানে কি ফল খেলে ভিটামিন সি আমাদের শরীরে দেখা যায়? ভিটামিন সি আমাদের টক জাতীয় ফল খেতে হবে। ঠিক আছে, টক জাতীয়, যেমন লেবু, তারপর হচ্ছে কাঁচা আম, এগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। তারপরে তেঁতুল, এগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। আর যদি বলা হয় ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় আমাদের শরীরে? এই ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারভি রোগ হয়। ঠিক আছে, স্কারভি। ঠিক আছে, আর যদি বলে এখানে রেটিনল, এই রেটিনল হচ্ছে কার রাসায়নিক নাম? কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? ভিটামিন এর রাসায়নিক নাম। ঠিক আছে, ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আর ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়, এটা মাথায় রেখো। আর থিয়ামিন হচ্ছে কি কার রাসায়নিক নাম? থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। বি1 এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে থিয়ামিন। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, আমি সবগুলোই বলে দিলাম। চলো পরবর্তী কোশ্চেনে যাই। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? এই শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? বায়ুতে, জলে, শূন্যে না ইস্পাতে? উত্তর করার চেষ্টা করো।
আমরা অনেকেই জানি যে শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কি আমাদের কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় শব্দের গতি সবচেয়ে বেশি। এখানে কঠিন তো অপশানে নেই, তার জন্য এটা হবে ইস্পাত। ঠিক আছে, শব্দের গতি সবচেয়ে বেশি অপশান ডি ইস্পাতে। যদি বলে বায়ুতে শব্দের গতির বেগ কত, তোমরা উত্তর করো। বায়ুতে শব্দের গতির বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, 343 মিটার পার সেকেন্ড। আর তাহলে কঠিন বা ইস্পাতে হচ্ছে শব্দের গতি কত, ইস্পাতে হচ্ছে শব্দের গতির বেগ হচ্ছে গিয়ে 5960 মিটার পার সেকেন্ড। আর যদি জলে বলা হয়, জলে শব্দের গতির বেগ কত, এরকম পরীক্ষায় বহুবার দিয়েছে, তোমরা অনেকেই দেখেছো হয়তো। জলে হচ্ছে 1482 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1482 মিটার পার সেকেন্ড। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? এই পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? ধ্রুবতারা, সূর্য, সিরিয়াস না চাঁদ? 4 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বলেছে কিন্তু, ঠিক আছে। এখানে চাঁদ তোটা হবে না, চাঁদ হচ্ছে আমাদের কি, চাঁদ হচ্ছে আমাদের উপগ্রহ, তার মানে এটা তো আমাদের নক্ষত্র না। ঠিক আছে, আর ধ্রুবতারা এটা আমাদের বহু দূরে অবস্থিত, পৃথিবীর থেকে বহু দূরে অবস্থিত। তাহলে এটার অপশান অনুযায়ী কী হবে, এটার উত্তর হবে অপশান বি। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে আমাদের সূর্য। তাহলে যদি বলা হয় পৃথিবী থেকে এটা কত মানে কিলোমিটার দূরে অবস্থিত, যদি বলা হয়, জানা থাকলে তুমি উত্তর করো। প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, যদি বলে এক্স্যাক্ট, যদি বলা হয় এক্স্যাক্ট হচ্ছে 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে চাঁদ, এটা হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ। যদি বলে আমাদের ভারতের প্রথম উপগ্রহ কি, আমাদের ভারতের প্রথম উপগ্রহ, এটা মাথায় রাখো, আমাদের ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, যেটা 1975 সালে এটা উৎক্ষেপণ করা হয়েছিল। 1975 সালে আমাদের মানে ইসরো পাঠিয়েছিল, কার সাহায্যে যদি বলা হয়, মানে কোন দেশের সাহায্যে আমাদের ইসরো এই হচ্ছে গিয়ে আর্যভট্ট এটা পাঠিয়েছিল? রাশিয়ার সাহায্যে। এটা মাথায় রেখো তোমরা, রাশিয়ার সাহায্যে এটা উৎক্ষেপণ করা হয়েছিল, আর মেনলি ইন্ডিয়ায় পাঠিয়েছিল এটা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন গ্যাস উদ্ভিদ সালোক সংশ্লেষে ব্যবহার করে? কোন গ্যাস উদ্ভিদ সালোক সংশ্লেষে ব্যবহার করে? তোমরা অপশান অনুযায়ী এটা এলিমিনেট করে এটা উত্তর করার চেষ্টা করো। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? 5 নম্বর কোশ্চেন উত্তর করো। এই সালোক সংশ্লেষে ব্যবহার করার সময় আমাদের এই কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটা আমাদের নেয়, ঠিক আছে, উদ্ভিদটা নেয়, আর অক্সিজেনটা তারা হচ্ছে ছাড়ে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। বিদ্যুতের এসআই একক কী? 6 নম্বর কোশ্চেন উত্তর করো যে বিদ্যুতের এসআই একক কী, ওয়াট, ভোল্ট, অ্যাম্পিয়ার না কুলাম্ব? বিদ্যুতের এসআই হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশান সি হবে এর উত্তর। যদি বলে ওয়াট, এই ওয়াট হচ্ছে কিসের একক, উত্তর করার চেষ্টা করো। ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার এসআই একক। ঠিক আছে, তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। আর ভোল্ট হচ্ছে এটি একটি বিভেদ প্রভেদের একক। ঠিক আছে, বিভেদ প্রভেদ পার্থক্যের একক এই ভোল্ট। আর কুলম্ব কিসের একক, এটা হচ্ছে তড়িৎ আধানের এসআই একক। এটা মাথায় রেখো, কুলম্ব এটা মানে পরীক্ষায় বহুবার দিয়েছে, এটা হচ্ছে তড়িৎ আধানের এসআই একক। চলো পরবর্তী কোশ্চেনে যাই। জলের রাসায়নিক সংকেত কি বা পানির রাসায়নিক সংকেত কি? CO2, H2O, O2 না NaCl? তোমরা অনেকেই জানো, এটার উত্তর অনেকেই পারবে তোমরা করতে। এটার উত্তর অপশান বি, H2O। ঠিক আছে, আর যদি বলে CO2, এটা কার রাসায়নিক নাম, এটা কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক নাম। O2 এটা হচ্ছে অক্সিজেনের রাসায়নিক নাম। আর NaCl আমাদের হচ্ছে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক নাম। ঠিক আছে, আর যদি বলে H2O, এটা মানে এই এইচ হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এটা 2 পরমাণু দিয়ে তৈরি করা গঠিত। এই এইচটা 2টো পরমাণু, এইচের 2 আছে তো, তার জন্য এটা 2টো পরমাণু দ্বারা তৈরি করা। আর হচ্ছে হচ্ছে এটা একটি পরমাণু দ্বারা তৈরি করা, একটি অণুতে এটা তৈরি করা। ঠিক আছে, আর এই দুটো সমযোজী বন্ধনই হচ্ছে H2O, জল। এই দুটোর হচ্ছে গিয়ে মিলিত রূপই হচ্ছে জল। ঠিক আছে, রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? 8 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? আর তোমরা অবশ্যই এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা যারা ক্লাসে নতুন দেখছো, অবশ্যই তোমরা চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এটার উত্তর করো তোমরা, রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? এটার উত্তর কী হবে? লোহিত কণিকা আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারোতে আমাদের লোহিত কণিকা তৈরি হয়। ঠিক আছে, যদি বলি রক্তে লোহিত কণিকা, এটা হচ্ছে গড় আয়ু বা এর হচ্ছে গিয়ে মানে কতদিন বেঁচে থাকে, এটা 100 থেকে 120 দিন পর্যন্ত বেঁচে থাকে। ঠিক আছে, 0 দিন থেকে 120 দিন পর্যন্ত এটা বেঁচে থাকে। আর একটা কণিকা আছে WBC বা শ্বেত রক্ত কণিকা, WBC, এর গড় আয়ু কত? এর গড় আয়ু হচ্ছে 2 থেকে 4 দিন। ঠিক আছে, 2 থেকে এর গড় আয়ু 4 দিন।
এই ডাব্লিউবিসি আমাদের শরীরে মানে কী করে, এই ডাব্লিউবিসি আমাদের শরীরের রোগ থেকে আমাদের দেহ রক্ষা করতে সাহায্য করে, ঠিক আছে, মানে আমাদের শরীরে কোনো রোগ হলে তার থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে এই ডাব্লিউবিসি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়? এই বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যামমিটার না ভোল্টমিটার? তোমরা 9 নম্বর কোশ্চেনের উত্তর করো। বায়ুচাপ মাপা হয়, তোমরা অনেকেই জানো, বায়ুচাপ মাপা হয় আমাদের অপশান বি ব্যারোমিটার দিয়ে। ঠিক আছে, যদি বলে থার্মোমিটার, তোমার থার্মোমিটার দিয়ে কী করা হয়? থার্মোমিটার দিয়ে আমার তাপমাত্রা মাপা হয়, আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। আর তাহলে অ্যামমিটার দিয়ে কী মাপা হয়? অ্যামমিটার দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। আর যদি বলে আমি হচ্ছে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়? হাইগ্রোমিটার দিয়ে এটা বায়ুর আর্দ্রতা মাপা হয়, বায়ুর আর্দ্রতা মাপা হয় আমাদের হাইগ্রোমিটার দিয়ে। আর যদি আমি বলি ম্যানোমিটার, ম্যানোমিটার দিয়ে কী মাপা হয়? গ্যাসের চাপ মাপা হয়, ঠিক আছে, গ্যাসের চাপের পরিবহন মাপা হয়, গ্যাসের চাপ মানে গ্যাসের চাপের পরিবর্তন মাপা হয়, গ্যাসের চাপের পরিবর্তন মাপা হয় আমাদের ম্যানোমিটার দিয়ে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। আর ভোল্টমিটার দিয়ে আমি তো বলে দিলাম, তড়িতের বিভেদ প্রভেদ পার্থক্যের একক ভোল্টমিটার। নিউটনের তৃতীয় সূত্র কি? এই নিউটনের তৃতীয় সূত্র কি? উত্তর করার চেষ্টা করো তোমরা সবাই। শক্তির নিত্যতা এফ সমান সমান এফ ইন্টু এ, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে না ভরবেগ সংরক্ষণ? 10 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান সি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, যদি বলে নিউটনের তৃতীয় গতির সূত্র, এই নিউটনের তৃতীয় সূত্র মানে অনেক উদাহরণ পরীক্ষা এক্সাম্পল হিসেবে আসে, যে হচ্ছে দেখা গেল হচ্ছে গিয়ে বন্দুকের দ্বারা গুলি চালানো, এটা নিউটনের কোন সূত্র থেকে জানা যায়? এটা নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে জানা যায়। ঠিক আছে, যেমন সাঁতার কাটা, নৌকা চালানো, বন্দুকের দ্বারা গুলি চালানো, তারপরে রকেট উৎক্ষেপণ করা, তারপরে আমরা যদি হচ্ছে গিয়ে নৌকার দ্বারা আমরা ডাঙায় এসে যখন আমাদের পাটা যখন নৌকাকে পিছনে ফেলে দেয়, আমাদের একটা পা ডাঙায় থাকে আর একটা পা আমাদের পিছনের দিকে আমরা ঠেলে দিই, এটা আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। ঠিক আছে, আর তোমরা মনে রাখবে নিউটন বলের এসআই একক, ঠিক আছে, নিউটন আমাদের, এটা মাথায় রেখো, বলের এসআই একক নিউটন। আর এখানে এফ সমান সমান এফ ইন্টু এ, মানে হচ্ছে বল মানে এফ ফোর্স, আর এম হচ্ছে আমাদের কি এম মাস, আর হচ্ছে এ ত্বরণ এক্সেলারেশন। ঠিক আছে, এটা নিউটনের কোন গতিসূত্র? এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ থেকে জানা যায় এটা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন ধাতু তরল অবস্থায় থাকে? ধাতু বলেছে এখানে, ঠিক আছে, কোন ধাতু তরল অবস্থায় থাকে? লোহা, পারদ, তামা না অ্যালুমিনিয়াম? 11 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান বি পারদ। পারদ ধাতু তরল অবস্থায় থাকে। আর যদি বলে কোন অধাতু তরল অবস্থায় থাকে, এটা উত্তর হওয়ার চেষ্টা করো। অধাতু যদি বলা হয় তাহলে হবে ব্রোমিন উত্তর হবে, ঠিক আছে, অধাতু যদি বলা হয় তাহলে হবে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল অবস্থায় থাকে, অধাতু যদি বলা হয়। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, 12 নম্বর কোশ্চেনের দিকে। ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএর ফুল ফর্ম কি? উত্তর করো তোমরা সবাই, তোমরা এটা অনেকেই জানো। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, অপশান এ হবে এটার উত্তর, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। যদি বলে আরএনএ, আরএনএর ফুল ফর্ম কি? যদি বলে আরএনএর ফুল ফর্ম তোমরা বলো। আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা মাথায় রেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ হচ্ছে কি করে যদি বলা হয়, এটি আমাদের জীবদের বংশগতি উপাদান। ঠিক আছে, জীবদেহের বংশগতি উপাদান। আর এটি আমাদের কোষের নিউক্লিয়াসে অবস্থিত এই ডিএনএ। ঠিক আছে, আর আরএনএ মূলত হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ভাইরাসে দেখা যায়, মানে ভাইরাসের বংশগতি উপাদান এটা আরএনএ। চলো নেক্সট কোশ্চেনে যাই। সূর্যের শক্তির উৎস কি? এই সূর্যের শক্তির উৎস কি? দহন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন না বিদ্যুৎ? তোমরা এই দুটো অপশানের মধ্যে অনেকেই তোমরা ভুল করে দাও, তোমরা এটা বলো তাও। সূর্যের শক্তির উৎস কি? এটার উত্তর হবে অপশান সি নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন, এটা মাথায় রেখো, সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আর যদি বলে নিউক্লিয়ার ফিশন, এটি কি? এটা হচ্ছে পরমাণু বিভাজনের প্রক্রিয়া, এটা মাথায় রেখো। ফিশন হচ্ছে গিয়ে পরমাণু বিভাজনের প্রক্রিয়া, আর ফিউশন হচ্ছে সূর্যের শক্তির উৎস। ঠিক আছে, এটা ভুললে চলবে না। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র, মঙ্গল, বৃহস্পতি না শনি? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। লাল গ্রহ বলা হয় আমাদের মঙ্গলকে বলা হয়। কেন মঙ্গলকে লাল গ্রহ বলা হয়? তোমরা কারণ থাকলে তোমরা জানা থাকলে বলো। কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, প্রচুর পরিমাণে এখানে আয়রন অক্সাইড পাওয়া যায়, তার জন্য একে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। আর শুক্রটা কীরকম? শুক্রটা হচ্ছে উজ্জ্বল,
মানে আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র, ঠিক আছে, এটা মাথায় রেখো। আর বৃহস্পতি, এটি বৃহত্তম গ্রহ, এটি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। আর এটি দেখতে বাদামি বর্ণের, ঠিক আছে। এর কালার কীরকম এই বৃহস্পতির, এটা হচ্ছে বাদামি রঙের একটি কালার। আর যদি বলে শনি, এখানে অপশানে শনি আছে, এই শনি এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, এই বৃহস্পতির পরে এর অবস্থিত, ঠিক আছে। আমাদের সৌরজগতে মেনলি 8টি গ্রহ দেখা যায়, তোমরা অনেকে জানো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন, আর প্লুটো তো এখন আর নেই। আর যদি বুধ যদি বলা হয়, বুধ বুধ এটি সবচেয়ে ছোট গ্রহ, ঠিক আছে, এটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। যেমন বুধ, শুক্র, পৃথিবী আমাদের 3 নম্বরে অবস্থিত, আর বুধটা সবার কাছে অবস্থিত, ঠিক আছে। আর এটা সবচেয়ে ছোট গ্রহ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। চোখের কোন অংশের ছবির সৃষ্টি হয়? এই চোখের কোন অংশের ছবির সৃষ্টি হয়? কর্নিয়া, আইরিস, রেটিনা না পিউপিল? তোমরা 15 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, রেটিনাতে। চোখের আমাদের রেটিনাতে ছবির সৃষ্টি হয়। যদি বলা হয় কর্নিয়া, এখানে অপশান আছে কর্নিয়া, এই কর্নিয়ার দ্বারা কি হয়? এই কর্নিয়া হচ্ছে চোখের ওপরের স্তরকে আমাদের কর্নিয়া বলে, ঠিক আছে, চোখের এই ওপরের স্তরকে আমাদের কর্নিয়া বলে। আর এই কর্নিয়া দিয়ে হচ্ছে আমাদের আলো প্রবেশ করে, আমাদের কর্নিয়াতে। আর রেটিনাতে আমাদের ছবি তৈরি হয়, এটা মাথায় রেখো। আর আইরিসটা কি? এর আমাদের চোখের যে কালো অংশ আছে, আমাদের চোখের এই কালো অংশ হচ্ছে আমাদের আইরিস, ঠিক আছে। আর যদি বলে চোখের সাদা অংশ, আর চোখের সাদা অংশকে স্ক্লেরা বলা হয়। আর এই আইরিসের ভিতরে একটা ছোট একটা বিন্দুর মতো আমাদের একটা জিনিস দেখা যায়, ওটাকে হচ্ছে পিউপিল বলা হয়, পিউপিল বা পুপিলস বলা হয়, ঠিক আছে। আর একটা কোশ্চেন বলি, যে আমাদের বলে না যে চোখ দান করে হাসপাতালে, যে চোখের কি দান করে, মেনলি কি নেয় চোখের? রেটিনা, আইরিস, কর্নিয়া না পিউপিল? এই চোখের কি নেয় আমাদের দান করার সময় চোখের কি নেয়? চোখের আমাদের দান করার সময় কর্নিয়া দেয়, ঠিক আছে, কর্নিয়া দান করি আমরা, কর্নিয়া। আমরা চোখের আমরা মেনলি কর্নিয়া দান করি, এটা মাথায় রেখো তোমরা, যেখানে ছবি সৃষ্টি হয় ওই জিনিসটা আমরা দান করি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ বলেছে, হৃৎপিণ্ড, লিভার, ত্বক না মস্তিষ্ক? তোমরা এখানে লিভার আর ত্বকের মধ্যে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো। সবচেয়ে যদি বড় অঙ্গ বলা হয় তাহলে হবে অপশান সি, ত্বক হবে, ঠিক আছে, এটা মাথায় রেখো। 16 নম্বর কোশ্চেন। আর যদি বলা হয় মানবদেহের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে যদি গ্রন্থি বলা হয়, সবচেয়ে বৃহত্তম যদি গ্রন্থি বলা হয় তাহলে হবে লিভার, হবে উত্তর, ঠিক আছে। যদি বলে লিভারের ওজন কত, এটা পরীক্ষায় দিয়েছে, লিভারের ওজন হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি এর ওজন। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন গ্যাস ওজোন স্তর ক্ষয় করে? এই ওজোন স্তর ক্ষতি করে কোন গ্যাস? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি না নাইট্রোজেন? সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। তোমরা উত্তর করার চেষ্টা করো 17 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান সি, সিএফসি। আমাদের ওজোন স্তর ক্ষতি করে সিএফসি। যদি বলে বিশ্ব ওজন দিবস, কবে পালিত হয়? বিশ্ব ওজন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর, এটা মাথায় রেখো, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয়। চলো পরবর্তী কোশ্চেনে যাই। তামার ভালো পরিবাহিতার কারণ কি? এই তামার ভালো পরিবাহিতা, এই পরিবাহিতা মানে কি? পরিবাহিতা মানে তামা দিয়ে ভালো বিদ্যুৎ চলাচল করতে পারে, তার জন্য একে ভালো পরিবাহিতা বলা হয়েছে। এই ভালো পরিবাহিতার কারণটা কি? নিউট্রন, মুক্ত ইলেকট্রন না প্রোটন না অণু? উত্তর করো তোমরা সবাই এটার উত্তর হবে অপশান বি, মুক্ত ইলেকট্রন। তামার ভালো পরিবাহিতার কারণ হচ্ছে মুক্ত ইলেকট্রন। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমি আগের প্রশ্নতে বলেছি তোমাদেরকে, যা তোমরা যদি ক্লাসটা করে থাকো অবশ্যই তোমরা বলো। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন বি, সি, ভিটামিন এ না ভিটামিন ডি? 19 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। যদি বলে ভিটামিন বি, এই ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন বি এর অভাবে আমাদের যেমন বেরি, রক্তপ্লতা এসব রোগ দেখা যায়। আর ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় যদি বলা হয়? ভিটামিন সি এর অভাবে আমাদের স্কার্বি রোগ হয়, ঠিক আছে, স্কার্বি। স্কার্বি রোগটা কীরকম? স্কার্বি রোগ হচ্ছে মাড়ি দিয়ে হচ্ছে রক্তপাত হয় না, ওটাকে হচ্ছে স্কার্বি রোগ বলা হয়। আর ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট আর হচ্ছে অস্টিওম্যালিসিয়া রোগ হয়, অস্টিও। আর যে রিকেটটা মেনলি আমাদের শিশুদের দেখা যায়, এই রিকেট রোগটা। আর অস্টিওম্যালিসিয়া এই রোগটা আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষদের দেখা, মানে প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের দেখা যায়, ঠিক আছে, অস্টিওম্যালিসিয়া রোগটি, এটা মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। অ্যাসিডের স্বাদ কেমন? তোমরা অনেকেই জানো এটার উত্তর কী হবে। তোমরা কোনোদিন অ্যাসিড তো মানে খেয়ে যদি থাকো, মানে অ্যাসিড বলতে সেই অ্যাসিড আমি ভিনেগার অ্যাসিডের কথা বলছি। অ্যাসিডের স্বাদ কীরকম? মিষ্টি, তেতো, টক না নোনতা? উত্তর করো তোমরা সবাই 20 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান সি, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। আর যদি বলে বেস মানে খাড়ের কেমন স্বাদ? খাড়ের স্বাদ হচ্ছে তিতা, ঠিক আছে, মানে তেতো। অ্যাসিড বেস সল্ট, এই বেসের হচ্ছে গিয়ে এটা তেতো।
ঠিক আছে। আর যদি বলা হয়, দাঁড়াও, যদি বলি আমরা হচ্ছে অ্যাসিডে আমরা পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে আমাদের 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে, অ্যাসিডের পিএইচ মান। মেনলি আমাদের পিএইচ এর ভ্যালু কত? পিএইচ এর ভ্যালু আমাদের 0 থেকে 14, ঠিক আছে। আর এই 7 পর্যন্ত আমাদের 0 থেকে 7 পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে টক জাতীয় মানে অ্যাসিড, 0 থেকে 7। আর 7 থেকে 14 আমাদের মেনলি হচ্ছে আমাদের ক্ষার বা বেস, ঠিক আছে। যত আমরা নিচে আসবো তত অ্যাসিডের পরিমাণ তত বেশি হবে, ঠিক আছে। যেমন আমাদের পাকস্থলীতে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, HCl, পাকস্থলীতে যেমন HCl থাকে, এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। এটা 0 থেকে 3-এর মধ্যে আমাদের আছে, ঠিক আছে। পিএইচ মান 0 থেকে 3-এর মধ্যে HCl দেখা যায়। এটা মানে খুবই অতিরিক্ত, মানে তোমার যদি হাতে পড়ে তোমাদের হাতটাও পুরো পুড়ে যাবে সঙ্গে সঙ্গে, এটা এতটা খতরনাক। আর আমাদের জল পান করি আমাদের পুরো নিউট্রাল, মানে সাথে আমাদের জলের পিএইচ মান যদি বলা হয় আমাদের 7, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। আমি আগেও বললাম এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান আর এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা যারা ক্লাসটি নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা কোশ্চেনের দিকে যাই তাহলে। উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থটি কী? এই উদ্ভিদের যে সবুজ রঞ্জক পদার্থ এটি কী? হিমোগ্লোবিন, ক্লোরোফিল, ক্যারোটিন না জ্যান্থোফিল? উত্তর করার চেষ্টা করো তোমরা সবাই। সবুজ পদার্থ বলেছে, ঠিক আছে, সবুজ। এটার উত্তর হবে অপশন বি, ক্লোরোফিল। উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থ হচ্ছে গিয়ে ক্লোরোফিল। আর হিমোগ্লোবিনে উদ্ভিদ তো দেখা যায় না, এটা মানুষদের দেহে দেখা যায়। আর ক্যারোটিন, এই ক্যারোটিন হচ্ছে কোন কালার থাকা, মানে কী রং দেখা যায় ক্যারোটিনে? এটি এটি তোমরা মনে রাখবে, এটা হচ্ছে উদ্ভিদের প্লাস্টিডে এটি থাকে, ঠিক আছে। এটি কমলা আর লাল কালারের হয়, ঠিক আছে, কমলা লাল। যেমন এর একটা উদাহরণ হচ্ছে গাজর, ঠিক আছে, গাজর। আর জ্যান্থোফিলে এটি হলুদ রং হয়, হলুদ রং দেখা যায় জ্যান্থোফিলে, আমাদের হলুদ কালার করে। আর এটা একটা উদাহরণ হচ্ছে যেমন আম, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর? এই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এটি কোন ধাতু দিয়ে তৈরি? তামা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন না লোহা? 22 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, টাংস্টেন, ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট আমাদের টাংস্টেন দিয়ে তৈরি। যদি আমি একটা কোশ্চেন বলি টেফলন, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। টেফলন, এই টেফলন মানে হচ্ছে কী হয়? টেফলনটি কী? টেফলনটি কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে রান্নার বাসনপত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, রান্নার বাসনপত্রে টেফলন ব্যবহার করা হয়, এটা মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন গ্রহের বলয় আছে? পৃথিবী, মঙ্গল, শনি না বুধ? 23 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, এই শনির হচ্ছে বলয় আছে, ঠিক আছে, বলয় মানে চারিদিকে যেমন একটা গ্রহের পাশে চারিদিকে যেমন একটা থাকে না, একটা রাউন্ড মতো, ওটাকে বলয় বলা হয়। তোমাদের স্যার করিয়েছে তোমাদের জিওগ্রাফিতে ক্লাস। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আলোর গতি কত? আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, না 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, না অপশান ডি এ ও সি উভয়? উত্তর করো তোমরা সবাই। 24 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান ডি এ আর সি উভয়, ঠিক আছে। আর যদি আমি বলা হয় কাচে, কাচে আলোর গতিবেগ কত? এটা পরীক্ষায় বহুবার দিয়েছে, যেমন কাচের দিয়েছে, জলের দিয়েছে, হীরের দিয়েছে, ঠিক আছে। তোমরা বলো কাচের আলোর গতিবেগ কত? কাচের হচ্ছে আলোর গতিবেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর আমি জলেরটা বলে দিই, জলের হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর তোমাদের হীরের যদি জানা থাকে তাহলে বলো হীরের, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হীরের হীরের হচ্ছে আলোর মানে গতিবেগ মানে চেয়েছে। হীরের যদি গতি বলা হয় তাহলে হবে 1.24 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা মাথায় রেখো তোমরা বা খাতায় নোট করে নিও, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ করে? আমি আগেই তোমাদের একটু আগেই মানে ক্লাসে বললাম। কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ করে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট না প্লাজমা? 25 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান বি, ডাব্লিউবিসি। একটু আগে আমি বললাম ডাব্লিউবিসি আমাদের মানে রোগ প্রতিরোধ করে, আমাদের শরীরের যেরকম রোগ হয় আমরা প্রতিরোধ করতে আর মানে ডাব্লিউবিসি ব্যবহার করা হয়, মানে ডাব্লিউবিসি আমাদের মেনলি। বিদ্যুতের ক্ষমতার একক কী? বিদ্যুতের ক্ষমতার একক কী? জুল, ওয়াট, নিউটন না পাস্কেল? 26 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান বি, বিদ্যুতের ক্ষমতার একক হচ্ছে ওয়াট। যদি এখানে অপশানে আছে জুল, এই জুলের হচ্ছে মানে একক কি? জুলের জুলের হচ্ছে কাজ বা শক্তির এসআই একক, ঠিক আছে, জুল, কাজ বা শক্তির এসআই একক হচ্ছে জুল। যদি বলে নিউটন, এটা আমি একটু আগে ক্লাসে বললাম, এটা হচ্ছে বলের একক, ঠিক আছে, এটা বলের একক, মাথায় রেখো তোমরা, এটা বলের একক। আর পাস্কেল, পাস্কেল কিসের একক? এটা হচ্ছে চাপের একক, পাস্কেল, ঠিক আছে, চাপের একক। চলো পরবর্তী কোশ্চেনে যাই। লিটমাস অ্যাসিডে কী রং ধারণ করে? এই লিটমাস অ্যাসিডে যদি ডোবানো হয় তাহলে কী রং ধারণ করে?
যদি এটা মাথায় রেখো তোমরা, লিটমাস, এই লিটমাসকে যদি আমরা জলে ডোবাই তাহলে কী রং ধারণ করবে, আর লিটমাসকে যদি হচ্ছে আমরা অ্যাসিড বেসে যদি আমরা ডোবাই, এই লিটমাসকে যদি বেসে ডোবাই তাহলে কী রং ধারণ করবে? মেনলি যদি লিটমাসকে যদি জলে ডোবানো হয় তাহলে বেগুনি রং ধারণ করবে, বেগুনি রং। এটা মাথায় রেখো তোমরা, লিটমাসকে জলে ডোবালে বেগুনি রং ধারণ করবে, আর লিটমাসকে অ্যাসিডে যদি ডোবানো হয় তাহলে অপশান বি লাল রং ধারণ করবে। ঠিক আছে, এটার উত্তর হবে অপশান বি, অ্যাসিডে ডোবালে লাল রং ধারণ করবে। আর যদি আমরা বেসে ডোবাই, ঠিক আছে, বা খাড়ে যদি ডোবাই তাহলে কী রং ধারণ করবে? খাড়ে যদি ডোবানো হয় তাহলে নীল রং ধারণ করবে, নীল। ঠিক আছে, নীল রং ধারণ করবে। আর যদি লিটমাস, এই লিটমাস কোথা থেকে পাওয়া যায়? এটা পরীক্ষায় দিয়েছে। এই লিটমাস হচ্ছে লাইকেন থেকে পাওয়া যায়। ঠিক আছে, লাইকেন, লিটমাস হচ্ছে লাইকেন থেকে পাওয়া যায়। আর এটি ফাঙ্গাস আর শৈবালের মিশ্রণ। ঠিক আছে, এই লিটমাসটি এটি ফাঙ্গাস আর শৈবাল দ্বারা এটি তৈরি, এই লিটমাস। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কি? এটা আমি ক্লাসে একটু আগেই বললাম। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কি? তোমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারো তাহলে মানে যদি শোনো তাহলে অবশ্যই তোমরা এটা উত্তর করতে পারবে। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি থাইরয়েড, পিটুইটারি, যকৃৎ না অগ্ন্যাশয়? 28 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, লিভার বা যকৃৎ আমাদের সবচেয়ে বড় গ্রন্থি। যদি বলে থাইরয়েড, এই থাইরয়েডটা কি? এটি আমাদের মানব দেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, যদি বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েডটি। আর পিটুইটারি, পিটুইটারিটা কি? এটিকে আমাদের শরীরে মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা হচ্ছে প্রভুগ্রন্থি বলা হয়। ঠিক আছে, এই পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। আর অগ্ন্যাশয় এটি একটি হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ, এটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ, এটা মাথায় রেখো। অগ্ন্যাশয় মিশ্র গ্রন্থির উদাহরণ, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, আর থাইরয়েড হচ্ছে এটি আমাদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে? শুক্র, মঙ্গল, বৃহস্পতি না বুধ? 29 নম্বর কোশ্চেন উত্তর করো। 29 নম্বরের অপশন উত্তর হবে অপশান এ, শুক্র। পৃথিবীর যমজ বলা হয় শুক্রকে, মানে এর আয়তন, ভর, গুণ সব পৃথিবীর মতোই, খালি এখানে মানুষ বসবাস করে না শুক্রতে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন যন্ত্রে ভূমিকম্প মাপে? এই ভূমিকম্প কোন যন্ত্র দিয়ে মাপা হয়? সিসমোগ্রাফ, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার না অল্টিমিটার? তোমরা 30 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশানে সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপা হয় আমাদের সিসমোগ্রাফ দিয়ে। আর ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? আমি একটু আগে বললাম, ব্যারোমিটার দিয়ে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ বা বায়ুর চাপ মাপা হয়। আর ল্যাক্টোমিটার দিয়ে কী মাপা হয়? মানে দুধটা কতটা মানে বিশুদ্ধ না শুদ্ধ সেটা মাপা হয় এই ল্যাক্টোমিটার দিয়ে। ঠিক আছে, মানে দুধের ঘনত্ব মাপে। আর অল্টিমিটার দিয়ে কী মাপা হয়? অল্টিমিটার দিয়ে আমাদের মানে প্লেন বা বিমান কতটা উঁচুতে যাচ্ছে মানে পৃষ্ঠ থেকে সেটা হচ্ছে মাপে। ঠিক আছে, মেনলি আমাদের প্লেনটা কত উঁচুতে যাচ্ছে সেটা মাপে অল্টিমিটার দিয়ে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন যে জাহাঙ্গীর ফার্সি শৈলীতে বা ফার্সি ভাষায় তুর্কি জাহাঙ্গীর লিখেছেন, না জাহাঙ্গীর রাজত্বকালে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টমাস রো ভারতে এসে দিল্লির দরবারে তার সাথে দেখা করেন? উত্তর করো তোমরা সবাই, এটার উত্তর কী হবে? যেমন জাহাঙ্গীর ফার্সি ভাষায় তুর্কি জাহাঙ্গীর লিখেছে, হ্যাঁ এটা ঠিক আছে, অপশান এ এটা ঠিক আছে। আর জাহাঙ্গীর রাজত্বকালে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টমাস রো ভারতে এসে দিল্লির দরবারের সাথে দেখা করেন, হ্যাঁ এটাও ঠিক আছে, স্যার টমাস রো ভারতে এসেছিল। যদি বলে কত সালে স্যার টমাস রো এসেছিল, এটার উত্তর তাহলে অপশান সি, এ ও বি উভয় হয়ে যাবে, অপশান এক ও দুই উভয়। তাহলে যদি বলা হয় এই স্যার টমাস রো কবে ভারতে এসেছিল? তিনি ভারতে এসেছিল 1615 সালে, এটা মাথায় রেখো। কার দূত হিসেবে এসেছিল? ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসে। তিনি 1615 থেকে 1619 পর্যন্ত তিনি ভারতে থাকে, 1615 থেকে 1619 পর্যন্ত তিনি ভারতে থাকে। তিনি এই 4 বছর মানে জাহাঙ্গীরকে অনেক পটিয়ে পাঠিয়ে লাস্টে তিনি হচ্ছে আমাদের মানে কারখানা স্থাপন করার জন্য মানে অধিকার প্রাপ্ত হন। ঠিক আছে, কারখানা স্থাপন করার জন্য অধিকার প্রাপ্ত হন। তাকে হচ্ছে জাহাঙ্গীর তাকে মানে টেম্পোরারি, ঠিক আছে, অস্থায়ীভাবে তাকে হচ্ছে গিয়ে মানে কারখানা স্থাপন করার অনুমতি দিয়েছিল অস্থায়ীভাবে। যদি বলা হয় এই অস্থায়ীভাবে কোথায় প্রথম কারখানা স্থাপন করেছিল, ইংল্যান্ডরা প্রথম কোন জায়গায় অস্থায়ীভাবে কারখানা স্থাপন করেছিল? এটার উত্তর কী হবে? তারা অস্থায়ীভাবে কারখানা স্থাপন করেছিল মসুলিপট্টা নামে। ঠিক আছে, কত সালে বলা হয়? 1611 সালে, 1611 সালে তারা কারখানা স্থাপন করেছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্রাট শাহজাহান নির্মাণ করেননি? সম্রাট শাহজাহান নির্মাণ করেননি কোনটি? সরি আমার এখানে একটু ভুল হয়ে গেল, এখানেও 1611 হবে না, 1613 সালে। ঠিক আছে, অস্থায়ীভাবে মানে ওরা 1613 সাল হবে এটা। ঠিক আছে, চলো আমরা কোশ্চেনের দিকে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্রাট শাহজাহান নির্মাণ করেননি? সম্রাট শাহজাহান নির্মাণ করেননি কোনটি? শাহনাবাজ শাহনাজাবাদ, লালকেল্লা, জামা মসজিদ না হুমায়ুনের সমাধি?
তোমরা 32 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, হুমায়ুনের সমাধি। এই হুমায়ুনের সমাধি শাহজাহান নির্মাণ করেননি। তাহলে হুমায়ুনের সমাধি এটি কে নির্মাণ করেছিল? জানা থাকলে তোমরা উত্তর করো। এটা হচ্ছে হুমায়ুনের স্ত্রী, তার বিধবা স্ত্রী বলা যায়। তার বিধবা স্ত্রী হচ্ছে কে? হামিদা বানু বেগম এটি স্থাপিত করেছিল। হামিদা বানু বেগম এটি নির্মাণ করেছিল। কত সালে? 1562 সালে এটি নির্মাণ করেছিল। ঠিক আছে, 1562 সালে। যদি বলা হয় তখন, তখন রাজা কে ছিল বা তখন সম্রাট কে ছিল? হুমায়ুনের পরে তো তার মানে আকবর আসে, তার জন্য তার ছেলে ছিল আকবর। ঠিক আছে, তখন হচ্ছে সাম্রাজ্যের ছিল হচ্ছে আকবর, সিংহাসনে বসেছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পিয়েত্রা দুরা স্থাপত্যের একটি খচিত কারুকাজের কৌশল নিম্নলিখিত কোন কোন স্থিতিস্তম্ভে দেখা যায়? এই পিয়েত্রা দুরা এটা একটি এক ধরনের মানে কৌশল, এটি কোন কোন স্মৃতিস্তম্ভে দেখা যায়? তাজমহল, ইন্ডিয়া গেটে, চারমিনার না গেটওয়ে অফ ইন্ডিয়া? 33 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশান এ, তাজমহল। ঠিক আছে, এই পিয়েত্রা দুরা এটি তাজমহল মানে স্থাপত্যে এটি দেখা যায়। যদি বলে তাজমহল, এই তাজমহল করতে মানে কত দিন লেগেছিল? এই তাজমহল মেনলি আমাদের 1631 থেকে 1653 এর মধ্যে আমাদের তাজমহলটা তৈরি হয়েছিল, মানে এতটাই বছর লেগে গেছিলো। যদি বলে তাজমহল এই কার স্মৃতিতে এটি মানে করেছিল? এই তাজমহল কার স্মৃতিতে করা হয়? এটি মমতাজ বেগমের স্মৃতিতে এটি করা হয়, মমতাজ বেগমের স্মৃতিতে এটি করা হয়। ঠিক আছে, মমতাজ বেগম স্মৃতিতে এটি করা হয়। যদি বলে তাজমহল কবে আমাদের ইউনেস্কোতে যোগ দেয়? ইউনেস্কোতে কবে যোগ দেয়? ইউনেস্কোতে যোগ দেয় 1983 সালে। এই ডেটটা মাথায় রেখো তোমরা। তাজমহল ইউনেস্কোতে যোগ দেয় 1983 সালে। আর যদি বলে তাজমহলের আর্কিটেকচারকে, এই আর্কিটেকচার হচ্ছে আহমদ লাহোরি। আহমদ লাহোরি আর্কিটেকচার, ইনি তৈরি করেছিল, মানে মেনলি ইনার মানে কন্টাক্টেই ছিল এটা। আর যদি বলে তাজমহল থেকে সাদা পাথর যেগুলো দেখা যায় না, এই সাদা পাথর কোথা থেকে আনা হয়েছে যদি বলা হয়? এই সাদা পাথর মেনলি চায়না থেকে আনা হয়েছে। ঠিক আছে, এই তাজমহলের যে সাদা পাথর এটি চায়না থেকে আনা হয়েছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিমালয়ের দীর্ঘতম হিমবাহ? হিমালয়ের দীর্ঘতম হিমবাহ কোনটি? এই 4টি অপশনের ভিত্তিতে বলা হয়েছে এখানে। ঠিক আছে, তোমরা উত্তর করার চেষ্টা করো। 4টি অপশনের মধ্যে কি হবে? গাংড়ি, বাতুরা, হিসপার না উপরের কোনোটিই নয়? এটার উত্তর হবে অপশান বি। অপশান অনুযায়ী এটা হবে অপশান বি, বাতুরা। যদি বলে এর দৈর্ঘ্য কত কিমি? এই হিমবাহটির দৈর্ঘ্য 57 কিমি। 57 কিমি। আর গাংড়ির মানে এর হচ্ছে গিয়ে কত কিমি এর দৈর্ঘ্যটা? এর দৈর্ঘ্য হচ্ছে 49 কিমি। ঠিক আছে, তার জন্য হচ্ছে আমাদের বাতুরা হলো এখানে। আর যদি বলা হয় হিমালয়ের দীর্ঘতম বা ভারতের দীর্ঘতম হচ্ছে গিয়ে হিমবাহ কোনটি যদি বলা হয়, তাহলে হবে সিয়াচেন হবে। তাহলে উত্তর হবে সিয়াচেন। সিয়াচেনের দৈর্ঘ্য কত কিমি? সিয়াচেনের দৈর্ঘ্য হচ্ছে 76 থেকে 78 কিমি। ঠিক আছে, 76 থেকে 78 কিমি। চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। কোন বাঁধের বিরুদ্ধে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল? এই নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল কোন বাঁধের বিরুদ্ধে? সর্দার সরোবর বাঁধ, বুড়কি বাঁধ, তুঙ্গভদ্রা বাঁধ না ভাকরা নাঙ্গাল বাঁধ? তোমরা 35 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, সর্দার সরোবর বাঁধ। এই সর্দার সরোবর বাঁধের বিরুদ্ধে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। যদি বলে এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? এই নেতৃত্ব দিয়েছিল দুজন, নেতৃত্ব দিয়েছিল মাথায় রেখো তোমরা। একটা হচ্ছে মেধা পাটেকার আর একটা হচ্ছে বাবা আমতে। ঠিক আছে, 1985 সালে 1985 সালে আন্দোলনটি হয়েছিল। মেধা পাটেকার আর বাবা আমতের নেতৃত্বে এটি হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এই গ্রিন হাউস গ্যাস নয় কোনটি বলেছে এখানে? ঠিক আছে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না কার্বন মনোক্সাইড? তোমরা 36 নম্বর কোশ্চেনের উত্তর করো। আর তোমরা অবশ্যই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর যারা যারা ক্লাসটি নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুর মধ্যে ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দিও। ক্লাসটা ভালো লাগলে তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। উত্তর করো তোমরা 36 নম্বর কোশ্চেনের। এটা যদি বলা হয় এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস নয় বলে, তাহলে ওটা অপশন সি আর ডি দুটোই হবে। ঠিক আছে, সি আর ডি দুটোই হবে। আর মানে মেনলি আমাদের পরীক্ষায় বেশিরভাগ আমাদের কোনটা নেওয়া হয় যদি বলা হয়, অনেক পরীক্ষায় আমাদের সালফার ডাই অক্সাইড নেওয়া হয়েছে। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস নয় আমাদের মেনলি আমাদের সালফার ডাই অক্সাইড অনেক পরীক্ষায় নেওয়া হয়েছে। তার জন্য এখানে তোমরা সালফার ডাই অক্সাইডও অপশন উত্তর করতে পারো, অপশন সি। ঠিক আছে, এখানে সালফার ডাই অক্সাইডও তোমরা করতে পারো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে একটি স্থায়িত্ব শাসিত সংস্থায় পরিণত হয়? মানে এসইবিআই, এই এসইবিআই কবে স্থাপিত হয়? উত্তর করো তোমরা সবাই 37 নম্বর কোশ্চেনে। এটার উত্তর হবে অপশন ডি, 1992 সালেই প্রতিষ্ঠা হয়। যদি বলে এই সদর দপ্তর কোথায় অবস্থিত? এসিবিআই এর সদর দপ্তর এটি কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, মুম্বাইতে সদর দপ্তর অবস্থিত। চল পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিত ঐতিহ্যবাহী নৃত্যগুলির মধ্যে কোনটি প্রধানত নবরাত্রির সময় পরিবেশিত হয়েছিল?
এই নবরাত্রির সময় পরিবেশিত হয়েছিল কোনটি? ধুমহাল, রাসলীলা, গরবা না নাটি? তোমরা 38 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, গরবা। এই গরবা নৃত্যটি হচ্ছে নবরাত্রিতে দেখা যায়। এই গরবা কোথাকার নৃত্য যদি বলা হয়, এটা হচ্ছে গুজরাটের নৃত্য, ঠিক আছে, গুজরাট, এটা হচ্ছে গুজরাটের নৃত্য। আর যদি বলে দুমহাল, এই দুমহাল এটি কোথাকার নৃত্য? উত্তর করো তোমরা সবাই। দুমহাল এটা জম্মু কাশ্মীরের নৃত্য, ঠিক আছে। আর এই ধুমাল নৃত্যটা কারা পরিবেশিত করে? এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ওয়াতন উপজাতি আছে, ওই ওয়াতন উপজাতির পুরুষদের দ্বারা এটি পরিবেশিত হয়, ঠিক আছে। ওয়াতন উপজাতির পুরুষদের দ্বারা এটি পরিবেশিত হয়। আর যদি বলে নাটি, তোমরা অনেকেই জানো এই নাটি, এটি কোথাকার নৃত্য? এটা হচ্ছে উত্তরপ্রদেশ, মানে উত্তরপ্রদেশ না, হিমাচল প্রদেশ। এটা হচ্ছে হিমাচল প্রদেশের নৃত্য, ঠিক আছে। আর এটা মেইনলি হচ্ছে ফসল কাটার নৃত্য, তোমরা এটা মাথায় রেখো। যদি বলে হিমাচল প্রদেশের ফসল কাটার নৃত্য কোনটি, তাহলে হবে নাটি, উত্তর হবে, ঠিক আছে, এভাবে মাথায় রেখো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামীণ এলাকায় বাস করে? ভারতের মোট কত জনসংখ্যার কত শতাংশ গ্রামীণ এলাকায় বাস করে, কত শতাংশ? 58.8, 68.8, 66.8 না 67.8%? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে 68.8%। অপশান বি এটার উত্তর হবে। যদি বলা হয় আমাদের তাহলে মানে গ্রামীণ এলাকায় এত লোক বাস করে, তাহলে যদি বলা হয় শহরে, শহরে কত, মানে কত লোক বাস করে? শহরে হচ্ছে 31.16% লোক মানে শহরে বাস করে, ঠিক আছে। যদি আমি এখানে বলি যে ভারতের আমাদের সাক্ষরতার হার কত 2011 সালে আদমশুমারি অনুযায়ী, ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার যদি বলা হয় ইন্ডিয়াতে অল ওভার, তাহলে এবারে 74.04%, ঠিক আছে। আর এর মধ্যে যদি পুরুষদের সাক্ষরতার হার যদি বলা হয় অল ওভার ইন্ডিয়াতে, তাহলে হবে 82.14%। আর মহিলাদের যদি বলা হয় তাহলে হবে 65.46%। এগুলো মাথায় রেখো, তোমরা পরীক্ষায় বহুবার দিয়েছে, যতদিন না, হ্যাঁ। চলো পরবর্তী কোশ্চেনে যাই তোমাদের। নিম্নলিখিত কোন রাজবংশের রাজা মোধেরার সূর্য মন্দির নির্মাণ করেছিলেন? এই মোধেরার সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? রাষ্ট্রকূট, পারমার, তোমর না সোলাঙ্কি? সোলাঙ্কি রাজবংশ। তোমরা উত্তর করো তোমরা 40 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান ডি, এই সোলাঙ্কি রাজবংশ এই হচ্ছে মোধেরার সূর্য মন্দিরটি নির্মাণ করেছিল। যদি বলে তখন কোন রাজা ছিল, এই সোলাঙ্কি বংশের কোন রাজার সময় এটি নির্মাণ হয়েছিল যদি বলা হয়, তাহলে হবে প্রথম ভীমদেবের নির্মাণ, মানে প্রথম ভীমদেব এটি নির্মাণ করেছিল, প্রথম ভীমদেব। এটা মাথায় রাখো। কত সালে যদি বলা হয় 1026 খ্রিস্টাব্দে, 1026 খ্রিস্টাব্দে এটি নির্মাণ হয়েছিল, ঠিক আছে। 40টা কোশ্চেন শেষ হলো। তোমরা অবশ্যই জানিও যে 40টার মধ্যে কার কতগুলো হলো, আর কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো। এই সায়েন্সের কোশ্চেনগুলো আমি নিয়ে আলোচনা করলাম, যে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হলে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রামে আমাদের যুক্ত হয়ে যাও। আমাদের এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান, ডেলি ফ্রি মক, সমস্ত চাকরির পরীক্ষার আপডেটও দেওয়া হয়। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পুরো ফ্রিতেই এখানে সব কিছু দেওয়া হয়, ঠিক আছে। আর তোমরা অনেকেই জানো যে সামনে তোমাদের বহু পরীক্ষা আসতে চলেছে, বহু ফর্ম ফিল আপ আসতে চলেছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। আমি হচ্ছে আজ আবার তোমাদের কালকে ক্লাস আছে, ঠিক আছে, রাখছি তাহলে।